প্রায় 1400 বছর পূর্বে সুপ্রাচীন সমৃদ্ধশালী মধ্যপ্রাচ্য তিনটি সাম্রাজ্য এবং তিনটি ধর্মের সংঘাতের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়। তাদের মধ্যে প্রথম দুটি শতাব্দীর পর শতাব্দী ধরে লিপ্ত ছিল এক অবিরাম রক্তক্ষয়ী ও নিষ্ফল এক যুদ্ধে। আর এরই মাঝে এক নতুন সাম্রাজ্য যেন চেষ্টা করতে থাকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে। নতুন এই সাম্রাজ্যটি ছিল রাশিদুন খেলাফত, যার আগমন এই অঞ্চল এবং বিশ্বের ইতিহাস বদলে দেয় চিরতরে। খ্রিস্টপূর্ব 60-এর দশকে পরস্পরের সীমানা স্পর্শ করার পর থেকেই রোমান ও পার্থিয়ান এই দুই সাম্রাজ্য ক্রমাগত যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। কেননা পার্থিয়ান সাম্রাজ্য রোমানদের বিরুদ্ধে ক্যারহেতে অর্জন করে নেয় এক অসাধারণ বিজয়। এরই মধ্যে রোমান প্রজাতন্ত্র একটি সাম্রাজ্যে রূপান্তরিত হয়, কিন্তু এই সাম্রাজ্যের পশ্চিমাংশ বিদেশিদের আক্রমণে বিচ্ছিন্ন হয়ে গেলে কেবল পূর্বাংশটুকুই অবশিষ্ট থাকে। অন্যদিকে পার্থিয়ান সাম্রাজ্য প্রতিস্থাপিত হয় সাসানিদ সাম্রাজ্যে। তবে রাজ্য দুটির মধ্যকার যুদ্ধাবস্থার কোনোই পরিবর্তন হয় না। খ্রিস্টীয় ৩য় শতাব্দীতে এই সংঘাতে যুক্ত হয় নতুন দুই ফ্যাক্টর, ঘেসানিদ এবং লাক্সমিদ। এই দুটি আরব উপজাতি বর্তমান সময়ের ইয়েমেন থেকে স্থানান্তরিত হয়ে চলে আসে এবং যথাক্রমে পূর্ব রোমান সাম্রাজ্য এবং সাসানিদ সাম্রাজ্যের অধীনস্থ দুটি রাজ্যে পরিণত হয়। তারাও রোমান সাসানিদ যুদ্ধে মূল সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন স্কাউট বা আক্রমণকারী হিসেবে অথবা সেনাবাহিনীর মধ্যে হালকা অশ্বারোহী ইউনিট হিসেবে অংশগ্রহণও করে। একই সাথে তারা দক্ষিণ থেকে অন্যান্য আরব উপজাতির আক্রমণ থেকে উভয় সাম্রাজ্যকে রক্ষার কাজও করত। এই রাজ্যগুলোর জনগোষ্ঠী আরবদের ঐতিহ্যবাহী পৌত্তলিকতা এবং মনোফাইসাইট খ্রিস্ট ধর্মের পূজা করত, যা পরবর্তীকালে সৃষ্টি করে ব্যাপক উত্তেজনার। কেননা সাসানিদদের ধারণা ছিল তাদের সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের যে কোনো উপস্থিতি তাদের রোমান শত্রুদের শক্তিশালী করে তুলতে পারে। অন্যদিকে রোমানরা মায়াফাইসিট অর্থোডক্স খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল, যারা আবার মনোফাইসিটিজমকে তাদের ধর্মের সাথে সাংঘর্ষিক মনে করত। রোমানদের মনোফাইসিটিজম দমনের প্রচেষ্টার ফলে ৬ষ্ঠ শতাব্দীর শেষের দিকে এবং ৭ম শতাব্দীর গোড়ায় গাসানীয়রা বিদ্রোহ শুরু করে, যার ফলে এই অঞ্চলে রোমান সমর্থন ক্রমাগত দুর্বল হয়ে পড়তে থাকে। অন্যদিকে শাহ খসরু দ্য সেকেন্ড সরাসরি এই অঞ্চল নিয়ন্ত্রণের চেষ্টা করলে লাক্সমিদ এবং সাসানিদদের মধ্যে ধর্মীয় উত্তেজনা আরও তীব্র হয়। ৬০২ সালে তিনি লাক্সমিদ রাজা আল নুমান দ্য থার্ডকে বন্দী করে মৃত্যুদণ্ড দেন এবং রাজ্যটিকে একজন গভর্নর দ্বারা শাসিত একটি প্রদেশে পরিণত করেন। এর ফলে লাক্সমিদ উপজাতিরা বাধ্য হয় দক্ষিণে তাদের আরব ভাইদের কাছে সাহায্য চাইতে। যদিও মিত্রবাহিনী ৬০৯ সালে ধিকার নামক স্থানে সাসানিদ বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়, তবুও প্রদেশটি সাসানিদদের নিয়ন্ত্রণেই থাকে। এই ধারাবাহিক ঘটনাবলী কেবল এই অঞ্চলের আরব উপজাতিগুলোর মধ্যে বিভক্ত আনুগত্যই তৈরি করেনি, বরং একই সাথে সাসানিদদের সীমান্তবর্তী বাফার অঞ্চলটুকুরও বিলুপ্তি ঘটায়। তা সত্ত্বেও সাসানিদরা ছিল যথেষ্ট শক্তিশালী। ৬০২ সালে তারা পূর্ব রোমান সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ নিয়ে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধের প্রথম বছরগুলোতে সাসানিদরা বেশ কয়েকটি বিজয় অর্জন করে এবং যদিও রোমান সম্ভ্রান্ত হেরাক্লিয়াস ৬১১ সালে সিংহাসনে অধিষ্ঠিত হয়ে পরিস্থিতি স্থিতিশীল করতে শুরু করেন, তবুও তিনি তার সাসানিদ শত্রুদের গতি কোনোভাবেই রোধ করতে পারছিলেন না। ৬২১ সালের মধ্যে সাসানিদরা দক্ষিণ ককেশাস, লেভান্ট, মিশর এবং আনাতোলিয়ার বেশিরভাগ অংশই তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যা ছিল তাদের সাম্রাজ্যের সর্বোচ্চ আয়তন। সম্রাট হেরাক্লিয়াস ইউরোপে আভারদের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত থাকলেও ৬২২ থেকে ৬২৫ সালের মধ্যে সাসানিদদের বিরুদ্ধে দুটি যুদ্ধে জয়লাভ করার মাধ্যমে যুদ্ধে কিছুটা গতি অর্জন করতে সক্ষম হন। কিন্তু কিছু সূত্র মতে জানা যায় খসরু শারীরিকভাবে সক্ষম সকল নাগরিকদেরকে সৈন্য হিসেবে তালিকাভুক্ত করেন এবং এর মাধ্যমে আবারও পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেন। ৬২৬ সালে শাহর বারাজের নেতৃত্বে বিরাট এক সেনাবাহিনী আভার এবং স্ক্লেভেনির প্রত্যক্ষ সাহায্যে রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল অবরোধ করে। রোমান সাম্রাজ্য যেন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পড়ে। একটুর জন্য সেবারের যাত্রায় বেঁচে যায় শহরটি। এটি ছিল যুদ্ধের টার্নিং পয়েন্ট, কারণ ৬২৭ সালে হেরাক্লিয়াস পশ্চিম তুর্কি খাগানাতের নেতা টং ইয়াবঘুর সাথে একত্রিত হয়ে ইরানের কেন্দ্রস্থল আক্রমণ করেন।
হেরাক্লিয়াস 627 সালে নিনেভেতে সাসানিদদের পরাজিত করেন এবং 628 সালে সেসানিদ রাজধানী তেসিফন আক্রমণ করার হুমকি দেন, যার ফলে সাম্রাজ্যের অভিজাতরা খসরোকে উৎখাত করে তার পুত্র কাবাদ দ্য সেকেন্ডকে পরবর্তী শাহ নির্বাচন করে এবং যিনি কিনা হেরাক্লিয়াসের সাথে একটি শান্তি চুক্তিও স্বাক্ষর করেন। সাসানিদরা রোমান সাম্রাজ্যকে যুদ্ধের একটা ক্ষতিপূরণও দেয়, কিন্তু এই ব্যতীত দুই সাম্রাজ্যের তেমন আর কিছুই অর্জিত হয়নি এই যুদ্ধ থেকে, বরং দীর্ঘ যুদ্ধ শেষে ক্লান্ত পরিশ্রান্ত সাম্রাজ্য দুটি যুদ্ধ পূর্ববর্তী সীমানায় ফিরে আসে। ইতিমধ্যে দক্ষিণে আরব উপদ্বীপও এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। এই উপদ্বীপের জনগণ ঐতিহ্যবাহী আরব পৌত্তলিক বিশ্বাস থেকে শুরু করে জরথ্রুষ্ট ধর্ম, ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্ম সহ অনেক ধর্মেরই পূজা করত। সাসানিদরা মাজুন প্রদেশ এবং ইয়েমেনের পূর্ব অংশ নিয়ন্ত্রণ করত, আর অঞ্চলটির মধ্য ও উত্তর অংশের মরুভূমি যাযাবর বেদুইন আরবদের দ্বারা শাসিত হতো। তাদের ভাইয়েরা হিজাজের ধনী বণিক নগর রাজ্যে বসবাস করত। এই নগরীগুলোর মধ্যে একটি ছিল মক্কা, যা ছিল কুরাইশ গোত্র দ্বারা শাসিত একটি ধার্মিক ও অর্থনৈতিক কেন্দ্র, যেখানে আকসাম, রোমান এবং সাসানীয়দের সাথে প্রচুর মশলার ব্যবসা হতো। 570 সালে কুরাইশ গোত্রে মুহাম্মদ নামে এক শিশুর জন্ম হয়। যুবক বয়সে মুহাম্মদ একজন বণিক ছিলেন। সমগ্র অঞ্চল জুড়ে তিনি বাণিজ্য কাফেলাগুলোতে অংশগ্রহণ করতেন এবং নেতৃত্ব দিতেন। ব্যবসায়ীদের মতে মুহাম্মদ তার ভ্রমণে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে দেখা করতেন এবং তাদের সাথে কথা বলতেন। পরবর্তী সূত্র অনুসারে 610 সালের কোনো এক সময় তিনি ঐশ্বরিকভাবে ওহী পেতে শুরু করেন। শীঘ্রই এই নতুন নবী তার নিজ শহর মক্কায় একটি নতুন ধর্ম, ইসলামের বার্তা ছড়িয়ে দিতে শুরু করেন। তবে মক্কাবাসীরা এটিকে ভালোভাবে গ্রহণ করে না এবং 614 সালে তারা ইসলামের অনুসারীদের উপর নির্যাতন শুরু করে। এই সব কারণে মুহাম্মদ এবং তার অনুসারী তথা মুসলমানরা 622 সালে মদিনায় হিজরত করতে বাধ্য হন। এর ফলে মুসলিম এবং মক্কার মধ্যে যুদ্ধ শুরু হয়। 629 সালের মধ্যে মক্কার কুরাইশদের পরাজিত করে মুসলমানদের বিজয় হয়। মুসলিমদের প্রাথমিক সূত্র অনুসারে 628 সালের কোনো এক সময় মুহাম্মদ প্রতিবেশী রাজ্যগুলোতে দূত প্রেরণ করেন এবং তাদের প্রধানদের ইসলাম গ্রহণ এবং এক ঈশ্বর তথা আল্লাহর কাছে মাথা নত করার আহ্বান জানান। কিন্তু সাসানিদ শাহ কাওয়াদ তার কাছে পাঠানো মুসলিম দূতকে অপমান করেন। অন্যদিকে রোমানদের কাছে প্রেরিত দূতকে গাসানিদ অঞ্চলে হত্যা করা হয়। এর ফলশ্রুতিতে একটি ছোট মুসলিম বাহিনী প্রেরণ করা হলে তা 629 সালের সেপ্টেম্বরে মুতাতে গাসানিদ এবং রোমানদের দ্বারা পরাজিত হয়। একই সূত্র দাবি করে যে মুহাম্মদ প্রতিশোধ নেওয়ার জন্য 30,000 শক্তিশালী সেনাবাহিনী বাইজেন্টাইন অঞ্চলে প্রেরণ করেন এবং তাবুক শহর দখল করেন। তবে বেশিরভাগ আধুনিক সূত্র এই ঘটনার বিবরণের সাথে একমত নয়। আরবে মুহাম্মদের বিজয় অব্যাহত থাকে। 631 সালের মধ্যে আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ মুসলিম নিয়ন্ত্রণে চলে আসে। মুহাম্মদ 1 বছর পরে ইন্তেকাল করেন। এ সময় উত্তরাধিকার প্রক্রিয়া সম্পর্কে পরস্পর বিরোধী নানা সূত্র পাওয়া যায়। তবে মুহাম্মদের নিকটতম মিত্রদের মধ্যে একজন আবু বকর খলিফা উপাধি নিয়ে তার উত্তরসূরি হন। তিনি ছিলেন রাশিদুন খলিফাদের মধ্যে প্রথম। এরই মধ্যে কাবাদ দ্য সেকেন্ড, যিনি কিনা 628 সালের ফেব্রুয়ারিতে সাসানীয় শাহ হন, সিংহাসন নিশ্চিত করার জন্য অবিলম্বে তার ভাইদের হত্যা করা শুরু করেন, যার ফলে পারস্য এবং পার্থিয়ান অভিজাতদের মধ্যে মতবিরোধ আরও গভীর হয়। কাভাদ সেপ্টেম্বরে প্লেগে মারা যান এবং যদিও তার 8 বছর বয়সী পুত্র আদারশির দ্য থার্ড নিয়ম অনুযায়ী পরবর্তী শাহ হন, সাম্রাজ্যটি মূলত পার্থিয়ান চক্রের একজন সদস্য উজুর মহাদর জুনজোস দ্বারাই নিয়ন্ত্রিত হতে থাকে। এটি পারস্যে গভীর উদ্বেগের সৃষ্টি করে, ফলে তারা খসরোর সেনাপতি শাহর বারাজের সাথে চুক্তিবদ্ধ হয়। তারা 630 সালের এপ্রিলে আক্রমণ করে রাজধানী দখল করে এবং আদারশির এবং মহাধর জুসনসকে হত্যা করে। সাসানিদ রাজ্যে শুরু হয় গৃহযুদ্ধ। এই সবকিছুর মধ্যে ইয়েমেন এবং মাজুনের গভর্নররা তেসিফন থেকে তাদের স্বাধীনতা ঘোষণা করে, যা তাদেরকে উদীয়মান খেলাফতের সহজ শিকারে পরিণত করে। শাহর বারাজ সিংহাসনে বসার মাত্র 40 দিন পর তাকে হত্যা করা হয় এবং পার্থিয়ানদের নেতা ফারুক হরমিজদ খসরুর কন্যা বোরানকে সিংহাসনে বসান। সাসানিদ ইতিহাসের এই প্রথম নারীকে কয়েক মাস পরে শাহর বারাজের পুত্র শাপুর ক্ষমতাচ্যুত করেন। অবশেষে এই যুদ্ধের অবসান ঘটাতে ফররুক শাপুরের সাথে খসরুর আরেক কন্যা আজার মেদখতের বিবাহের প্রস্তাব দেন।
কিন্তু ফারুক তা প্রত্যাখ্যান করেন এবং 630 সালের শেষের দিকে সিংহাসন দখল করেন। কিন্তু 631 সালে আজার মিদখতের লোকেরা তাকে হত্যা করে, যার ফলে আজার মিদখত নিজেই সিংহাসনে আসীন হন। ফারুকের পুত্র রোস্তম তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য তার সৈন্যদের নিয়ে তেসিফনের দিকে অগ্রসর হন এবং পথে আজার মিদখতের সেনাবাহিনীকেও পরাজিত করেন। রাজধানী দখলের পর তিনি বোরানকে রানী হিসেবে পুনর্বহাল করেন। বোরান এবং রোস্তমের রুলিং অ্যালায়েন্স পারস্য চক্রের নেতা ফিরুজানকে চলমান শত্রুতার অবসান ঘটাতে রাজি করাতে সক্ষম হয়। তবে রোস্তম রাজধানী ছেড়ে সীমান্তের দিকে যাওয়ার পরপরই ফিরুজান 632 সালের জুন মাসে বোরানকে হত্যা করেন। ফলে রোস্তম আবারও রাজধানীর দিকে অগ্রসর হন। কিছু সূত্র অনুসারে ফিরুজান এবং রোস্তম উভয় সেনাবাহিনী চলমান রক্তপাত দেখে ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের উভয় সেনাপতিদের একটি চুক্তিতে পৌঁছাতে বাধ্য করে। সাসান পরিবারের শেষ সদস্যদের একজন খসরু সেকেন্ডের 8 বছর বয়সী নাতি ইয়াজদেগরদ দ্য থার্ড হিসেবে অভিষিক্ত হন। এই গৃহযুদ্ধ অবশেষে সমাপ্ত হলেও সাসানিদ রাজ্য হয়ে পড়ে অত্যন্ত দুর্বল, কেননা পার্থিয়ানরা মূলত সাম্রাজ্যের উত্তর পূর্ব অংশ নিয়ন্ত্রণ করত, যেখানে তুর্কি আক্রমণকারীরা আক্রমণ চালাত ককেশাস এবং মধ্য এশিয়ার দিক থেকে। একই সময় প্রথম খলিফা আবু বকর 632 সালের জুন মাসে উসামা ইবনে জায়েদের নেতৃত্বে তার সেনাবাহিনীর একটি অংশ সাসানিদদের উপর আক্রমণ করার জন্য পাঠান। খুব সম্ভবত বাইজেন্টাইন সীমান্ত কতটা সুরক্ষিত তা পরীক্ষা করার জন্য এটা করা হয়েছিল। মুহাম্মদের মৃত্যু এবং এই সেনাবাহিনীর প্রস্থানের ফলে আরব উপজাতিদের একটি বিশাল সংখ্যক খিলাফতকে দুর্বল মনে করতে থাকে এবং জুলাই মাসে হিজাজ ছাড়া সমস্ত উপদ্বীপ আবু বকরের বিরুদ্ধে বিদ্রোহ করে, যাকে রিদ্দা যুদ্ধ বা ধর্মত্যাগের যুদ্ধ বলা হয়। কারণ অনেক বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে এমন এমন লোকেরা ছিল যারা নিজেদেরকে নবী ঘোষণা করেছিল। মদিনার আশেপাশের পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ, কারণ জুলাইয়ের শেষের দিকে বিদ্রোহীরা নতুন এই রাজ্যের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরকে হুমকির সম্মুখীন করে। তবে আবু বকর দ্রুতই ওই অঞ্চলে অগ্রসর হন এবং আগস্টের শুরুতে বিদ্রোহীদের পরাজিত করেন। এর ফলে উত্তরে অগ্রসর হওয়া এবং মুতায়ে গাসানিদ সেনাবাহিনীকে পরাজিত করা সেনাবাহিনী ফিরে আসার জন্য যথেষ্ট সময় পায়। আবু বকর একজন প্রতিভাবান সেনাপতি হিসেবে প্রমাণিত হন। তিনি তার সেনাবাহিনীকে একত্রিত করে প্রতিটি বিদ্রোহী গোষ্ঠীর উপর আলাদাভাবে অগ্রসর হওয়ার পরিবর্তে ছোট ছোট দলে বিভক্ত করে দেন এবং এই ইউনিটগুলো সমগ্র উপদ্বীপব্যাপী শত্রুদের উপর আক্রমণ চালাতে থাকে। এই কৌশল নিখুঁতভাবে কাজ করে এবং 633 সালে মার্চের মধ্যে সমগ্র অঞ্চলে খলিফার শাসন পুনরুদ্ধার করা হয়। জনবলের দিক থেকে এই খিলাফত কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা নিশ্চিত করা কঠিন, তবে এই সংঘর্ষে জেনারেল এবং সৈন্যরা অতি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেন। রিদ্দা যুদ্ধ চলাকালীন আরব বনি বকর গোত্রের নেতা মুথান্না বিন হারিসা দক্ষিণ ইরাকের সাসানিদ অঞ্চলগুলোতে অভিযান চালান। সাসানিদ গৃহযুদ্ধের কারণে এই সীমান্ত আক্রমণের শিকার হয় এবং 630-এর দশকের কোনো এক সময় ইসলাম গ্রহণকারী মুথান্না 633 সালের প্রথম দিকে আবু বকরকে এই তথ্য জানান। খলিফা সিদ্ধান্ত নেন যে ইরাক দখল করার এটাই উপযুক্ত সময়। এরই প্রেক্ষিতে রিদ্দা যুদ্ধের সময় তার অন্যতম প্রধান সেনাপতি খালিদ ইবনে আল ওয়ালিদকে এই অঞ্চলে আক্রমণ করার নির্দেশ দেওয়া হয়। খালিদ ইয়ামামায় তার ঘাঁটিতে 18,000 সৈন্যের একটি বাহিনী গঠন করতে সক্ষম হন এবং 633 সালের মার্চের শেষের দিকে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করেন। ডেস্ট মেইসানের সাসানিদ গভর্নর হরমুজকে একটা চিঠি পাঠিয়ে আত্মসমর্পণের দাবি জানানো হয়। হরমুজ স্পষ্টতই তা প্রত্যাখ্যান করেন, কিন্তু রাজধানীতে শাহ ইয়াজদেগের্দ দ্য থার্ডকে একটা চিঠি পাঠিয়ে আরও সৈন্য পাঠানোর জন্য অনুরোধ করেন। খালিদের চিঠিটা খুব সম্ভবত খালিদের একটি কৌশল ছিল মাত্র, কারণ হরমুজ তার 20,000 সৈন্য সমেত কাজিমার কাছে ইয়ামামা থেকে গুরুত্বপূর্ণ একটি পথ রক্ষার জন্য গভর্নরের রাজধানী উবালা থেকে রওনা দেন। তবে খালিদ মরুভূমির মধ্য দিয়ে তার সৈন্যবাহিনী অন্যত্র সরিয়ে নিয়ে হুফেইর শহর আক্রমণে অগ্রসর হন। শাসনীয় জেনারেল এই খবর জানতে পারেন এবং তৎক্ষণাৎ উবালা হয়ে হুফেইরের দিকে অগ্রসর হতে শুরু করেন। মুসলিম সূত্র অনুসারে জানা যায় খালিদও ঠিক এটাই আশা করেছিলেন। গৃহযুদ্ধ সত্ত্বেও তাদের বর্ম এবং উন্নত অস্ত্রশস্ত্রের কারণে সাসানীয় সেনাবাহিনী তখনও যথেষ্ট শক্তিশালী ছিল এবং তাদের বিরুদ্ধে খলিফার বাহিনীর একমাত্র সুবিধা ছিল তাদের গতিশীলতা।
খালিদ সাসানীয় সেনাবাহিনীকে ক্লান্ত করার জন্য তার এই গতিশীলতার বিষয়টিকেই ব্যবহার করেন, যা কিনা মুসলিমদের এই সাম্রাজ্যের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। তাদের দ্রুতগতি এবং আগ্রাসন তাদের শত্রুদেরকে একই সময় একাধিক শহর এবং দুর্গ রক্ষা করতে বাধ্য করে, কেননা আরবরা যে আসলে কোথায় আক্রমণটা করবে তাই স্পষ্ট ছিল না। হরমুজ যখন হুফাইরে পৌঁছান, খালিদ ততক্ষণে কাজিমার দিকে অগ্রসর হতে শুরু করেন। তিনি চাইলে সহজেই শহরটি দখল করে নিতে পারতেন, কিন্তু তিনি শহরের ভেতর ভারী সাজোয়া সাসানীয়দের দ্বারা অবরুদ্ধ হতে চাননি। তাই তার সৈন্যরা কাজিমার দক্ষিণে অপেক্ষা করে এবং সেখানেই বিশ্রাম নেয়। এপ্রিলের প্রথম দিকে ক্লান্ত সাসানীয় বাহিনী এগিয়ে এসে মুসলিমদের দিকে অগ্রসর হয়। মুসলিম সূত্র অনুসারে সাসানীয় বাহিনীর সাথে এই অঞ্চলে সংঘটিত যুদ্ধগুলো ব্যাটেল অফ চেইনস নামে পরিচিত। তাদের মতে সাসানীয় পদাতিকদের একে অপরের সাথে শৃঙ্খলভাবে অবস্থান নিশ্চিত করতে লোহার চেইন ব্যবহার করা হয়, যা সৈন্যদের যুদ্ধ থেকে পিছপা অর্থাৎ পশ্চাদপসরণ রোধেও কাজে আসে। তবে কৌশলগতভাবে এর যৌক্তিকতা লক্ষ্য করা যায় না, কারণ এতে পদাতিকদের গতি আরও কমে যায় এবং নিহত হওয়া প্রত্যেক যোদ্ধার ভার অন্যদের বহন করতে হতো। তাছাড়া রোমান এবং সাসানীয়দের মধ্যে সংঘটিত অসংখ্য যুদ্ধেও কখনো আমরা এইরকম কোনো বর্ণনা দেখতে পাই না। খুব সম্ভবত এই বিষয়টি ফার্সি শব্দ সিলসিলায়ের ভুল পাঠ থেকে উদ্ভূত, যাকে পাহাড়ের শৃঙ্খল বা আবদ্ধ শৃঙ্খল বা সৈন্যদের একটি একক লাইন হিসেবে অনুবাদ করা যেতে পারে। তাই চেইন শব্দটি সুশৃঙ্খল শাসনীয় পদাতিক বাহিনীর জন্য রূপক অর্থেই খুব সম্ভবত ব্যবহার করা হয়েছে। খালিদ হরমুজের সৈন্যদের বিশ্রাম নিতে একেবারেই দেন না। ক্লান্তিকর পদযাত্রা শেষে সাসানীয়রা কাজিমার পশ্চিমে একত্রিত হয়। তাদের গঠন ছিল চিরাচরিত, কেন্দ্রে পদাতিক বাহিনী এবং দুই পাশে অশ্বারোহীরা। খালিদের সেনাবাহিনীও প্রায় একইভাবে সাজানো ছিল। দুই সেনাবাহিনীকে বিভক্তকারী পাহাড়ের পেছনে এই বিলম্ব কেবল সাসানীয়দের ক্লান্তি আরও বাড়ায়, কারণ তাদের সূর্যের নিচে পূর্ণ ফরমেশন গঠন করে অবস্থান নিতে হচ্ছিল। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না এবং কয়েক ঘন্টা পরেই খালিদ পাহাড়ে আবির্ভূত হন এবং তার সৈন্যরা এগিয়ে এসে হরমুজের সৈন্যদের থেকে কিছুটা দূরে থেমে যায়। এই যুদ্ধের একমাত্র নির্ভরযোগ্য প্রাথমিক তথ্য মুসলিম ঐতিহাসিকদের কাছ থেকে পাওয়া যায় বিধায় আমরা এই যুদ্ধ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করব। এই অঞ্চলের রীতি এবং সেই যুগের রোমান, সাসানীয় এবং আরব যুদ্ধের ঐতিহ্য অনুসারে যুদ্ধটি একটি ডুয়েলের মাধ্যমে শুরু হয়। হরমুজ খালিদকে তার সাথে লড়াই করার জন্য ডাকতে থাকেন। হরমুজ তখন ঘোড়া থেকে নেমে আসেন এবং খালিদও তাকে অনুসরণ করেন। দুই সেনাপতি যখন সংঘর্ষে লিপ্ত হন, তখন কয়েকজন শাসনীয় যোদ্ধা খালিদকে আক্রমণ করে। আরেক আরব সেনাপতি কাকা বিন আমর, যিনি ভবিষ্যতে আরও বড় ভূমিকা পালন করবেন, তিনিও এটি দেখেন এবং সাথে সাথে খালিদের আক্রমণকারীদের পাল্টা আক্রমণ করতে যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কাকা এবং খালিদ সাসানীয় যোদ্ধাদের পরাজিত করতে সক্ষম হন এবং হরমুজকে হত্যা করেন। আরব সেনাপতিরা তাদের লাইনে ফিরে আসেন এবং খালিদ তার সৈন্যদের এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। তখন সেনাবাহিনী দুটি সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। উভয় প্রান্তে শক্তির ভারসাম্য সমান থাকায় উভয় পক্ষের কেউই জয়লাভ করতে পারে না। অন্যদিকে কেন্দ্রে মুসলিম পদাতিকরা তাদের প্রতিপক্ষের উপর কয়েকবার আক্রমণ করে, কিন্তু তেমন একটা ক্ষতি না করেই পিছিয়ে আসে। তবে মুসলিম সৈন্যরা তুলনামূলকভাবে অনেকটাই ফ্রেশ ছিল, যেখানে শাসনীয় পদাতিকরা তাদের অগ্রযাত্রার পরে বিশ্রামই নিতে পারেনি এবং প্রতিটা আক্রমণের সাথে সাথে তারা আরও ক্লান্ত হয়ে উঠছিল। অবশেষে আক্রমণের এক পর্যায়ে খালিদের বাহিনী সাসানিদদের কেন্দ্রে কয়েকটি জায়গা ভেঙে ফেলতে সক্ষম হয়। ডুয়েলের পর নেতৃত্বহীন সাসানিদ সেনাবাহিনী আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের নেতৃত্বদানকারী দুই কমান্ডার কুবাজ এবং আনুশজান তাদের ঘোষ সওয়ারদের নিয়ে পিছু হটতে শুরু করে। তাদের প্রতিপক্ষ মুসলিম অশ্বারোহীরা তাদের তাড়া না করে সাসানিদদের কেন্দ্রকে সম্পূর্ণ ঘিরে ফেলে এবং শীঘ্রই যুদ্ধ শেষ হয়ে যায়। হতাহতের সংখ্যা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও ধরে নেওয়া হয় এই যুদ্ধে সাসানিদ সেনাবাহিনীর প্রায় অর্ধেকটাই শেষ হয়ে যায়, যেখানে খালিদের বাহিনীতে হতাহতের সংখ্যা ছিল কয়েক হাজারেরও কম। ইতিমধ্যে শাহ ইয়াজদেগার্ড মার্চের শেষের দিকে হরমুজের চিঠিটি পাওয়ার পর তার গভর্নরকে শক্তিশালী করতে কারিঞ্জের অধীনে একটি সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেন। এতটাই দ্রুত সেনাবাহিনীটি গঠিত করা হয় যে বোঝাই যায় কেবল আঞ্চলিক সৈন্যদের দ্বারাই বাহিনীটি গঠিত করা হয়েছিল। সূত্র অনুসারে কারিঞ্জ যখন দক্ষিণে গিয়ে টাইগ্রিস পার হন, তখন তার বাহিনীতে 15 থেকে 25,000 সৈন্য ছিল। তিনি গভর্নরকে সাহায্য করার জন্য উবালার দিকে অগ্রসর হন।
কিন্তু মাকিল নামক ছোট্ট নদী পার হওয়ার পর তিনি কুবাজ এবং আনুশজানের নেতৃত্বে প্রায় 10,000 সৈন্য সমেত হরমুজের অবশিষ্ট সেনাবাহিনীকে দেখতে পান। কারিন্স ব্যাটেল অফ চেইনের ঘটনা সম্পর্কে জানতেন। একই সময় মুথানার নেতৃত্বে একটি বাহিনীও তাদের কাছাকাছি উপস্থিত হয়, যেটা খুব সম্ভবত খালিদই পাঠিয়েছিলেন সাসানিদদের বাহিনীর অবশিষ্ট সৈন্যদের তাড়া করে আরও সামনে অগ্রসর হওয়ার জন্য। এ সময় তিনি কাজিমা এবং হুফের অঞ্চলে আরব উপজাতিদের মধ্য থেকে তার সেনাবাহিনীর জন্য সৈন্য নিয়োগ করেন। কারিন্স এই মুহূর্তে কি ভাবছিলেন তা জানা না গেলেও এটা স্পষ্ট যে সাসানিদরা বুঝতে পারে যে এটা কোনো ছোটখাটো আক্রমণ ছিল না এবং তাদের শত্রুরা মূলত অশ্বারোহীদের দ্বারা গঠিত একটা ট্র্যাডিশনাল বেদুইন আরব সেনাবাহিনী। খোলা মাঠে মুথানার এই দ্রুতগামী বাহিনীকে ধরা অসম্ভব, কারণ শাহের সেনাবাহিনী ছিল তুলনামূলকভাবে অনেক ধীর। তাই কারিন্স কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উবালা রক্ষা করার জন্য সেখানে আর যাননি। সম্ভবত তিনি চিন্তিত ছিলেন যে মুথানা তার বাহিনীকে পাশ থেকে এবং পেছন থেকে আক্রমণ করতে পারে। সাসানিদ সেনাপতি উবালা রক্ষার পরিবর্তে নদীর ধারে তার অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নেন, যাতে খালিদ অন্তত টাইগ্রিস পার হতে না পারেন এবং পশ্চিম দিকে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর আল হিরায়ের দিকে অগ্রসর হতে না পারেন। খালিদ মুথানার কাছ থেকে একটা নতুন সাসানিদ সেনাবাহিনীর দক্ষিণে অগ্রসর হওয়ার ব্যাপারে জানতে পারেন। সাসানিদদের অবস্থানের কারণে তার সামনে এগিয়ে যাওয়ার আর কোনো উপায় ছিল না। উবালা দখলের জন্য পুরো সেনাবাহিনী ব্যবহার করা ভুল প্রমাণিত হতে পারে, তাই কেবল একটি ছোট্ট দলকে উবালা দখলের জন্য পাঠানো হয়। এ সময় খালিদ তার বাহিনী নিয়ে মুথানার সাথে একত্রিত হন। ব্যাটেল অফ দ্য রিভার্স নামে পরিচিত এই যুদ্ধটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে সংঘটিত হয়। সূত্র অনুসারে সাসানীয়দের 25 থেকে 50,000 সৈন্য ছিল, অন্যদিকে খালিদের নেতৃত্বে ছিল প্রায় 18,000 সৈন্য। তিনি স্থানীয় আরব উপজাতিদের থেকে নিয়োগ করে তার সেনাবাহিনীকে শক্তিশালী করেন। এই যুদ্ধের সূত্রগুলো পরস্পর বিরোধী, তাই আমরা একটা গ্রহণযোগ্য বর্ণনা দেওয়ার চেষ্টা করব। পরদিন সকালে সেনাবাহিনী গঠনের আগে খালিদ ব্যক্তিগতভাবে কারিন্সের বাহিনীর অবস্থান পর্যবেক্ষণ করে আসেন এবং নিশ্চিত হন যে এই অভিযান চালিয়ে যাওয়ার জন্য তার এই যুদ্ধে জয়লাভ করা ছিল আবশ্যক। তিনি ফিরে আসেন এবং সেনাবাহিনী গঠন শুরু করেন। উভয় বাহিনীর একই রকম কাঠামো ছিল, কেন্দ্রে পদাতিক বাহিনী আর দুই পাশে অশ্বারোহী বাহিনী। সাসানীয় সেনাবাহিনীর কেন্দ্রে সৈন্য তুলনামূলক বেশি ছিল, কারণ সাসানিদ কমান্ডার তার বাহিনীর সামনের অংশ প্রশস্ত করতে আগ্রহী ছিলেন না। তার সৈন্যদের দক্ষতার উপর নির্ভর করেই তিনি যুদ্ধটি জেতার পরিকল্পনা করেছিলেন এবং তার ধারণা ছিল যে প্রয়োজনের সময় তার দ্বিতীয় র্যাঙ্কটি সম্পূর্ণ প্রস্তুত থাকবে। যুদ্ধ শুরুর আগে কারিন্স ডুয়েলের জন্য ডাক দেয়। সাসানীয়দের সূত্র অনুযায়ী এই ডুয়েল ছিল একটি প্রথা, যার দ্বারা সেনাপতিরা প্রমাণ করত যে তারা তাদের সৈন্যদের জন্য জীবন দিতেও প্রস্তুত। তাই আসল যুদ্ধ শুরুর আগে এরকম ব্যক্তিগত যুদ্ধ ছিল একটা স্বাভাবিক দৃশ্য। খালিদ এই ডাকে সাড়া দিতে চেয়েছিলেন, কিন্তু তার নিকটস্থ অন্য এক যোদ্ধা সাসানিদ সেনাপতির এই ডাকে সাড়া দিয়ে অগ্রসর হন এবং খালিদ সেখানেই থেকে যান। এই যুদ্ধে আরব যোদ্ধা তার প্রতিপক্ষ সাসানিদ যোদ্ধাকে পরাজিত করতে সক্ষম হন। এতে সাসানীয়দের মনোবল ভেঙে যায়, তাই কুবাজ এবং আনুশজান এগিয়ে আসে এবং সৈন্যদের মনোবল পুনরুদ্ধারের জন্য আরেকটি ডুয়েলের দাবি করেন। মুসলিম উইং কমান্ডার আসিম এবং আদি তাদের ডাকে সাড়া দিয়ে তাদের দিকে অগ্রসর হন। শীঘ্রই এই দুই সাসানিদ কমান্ডারও মারা যান এবং খালিদ তার পুরো সেনাবাহিনীকে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। সাসানীয়রা তাদের সকল শীর্ষ কমান্ডারদের হারিয়ে ফেললেও প্রাথমিকভাবে খালিদের এই আক্রমণ তেমন কোনো কাজে আসে না এবং আরব বাহিনী কোনো অগ্রগতি করতে পারে না, এমনকি তারা পিছিয়ে আসতেও বাধ্য হন। কিন্তু এই প্রচেষ্টা সাসানিদ বাহিনীতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, কেননা কমান্ডের অভাবে ইউনিটগুলো ঐক্য হারিয়ে ফেলতে থাকে। খালিদ তখন এই সুযোগটি কাজে লাগান এবং পাল্টা আক্রমণ করেন, যাতে শত্রু বাহিনী আরও বিশৃঙ্খল হয়ে পড়ে। সাসানিদ সেনাবাহিনীদের পেছনের অংশটি পিছু হটার চেষ্টা করে, কিন্তু সম্মুখভাগ তখনও যুদ্ধ অব্যাহত রাখে। তবে বাকি সৈন্যদের সমর্থনের অভাবে সম্মুখভাগটিও খুব দ্রুতই পরাজিত হয়। হালকা অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং দ্রুতগামী মুসলিম সৈন্যরা সহজেই পালিয়ে যাওয়া সাসানীয়দের ধরে ফেলে এবং নদীর পাড়ে যুদ্ধ পুনরায় শুরু হয়। এখানে কি ঘটে তার স্পষ্ট চিত্র সূত্রগুলো থেকে জানা না গেলেও সাসানীয়দের বেশিরভাগ ক্ষয়ক্ষতি এই অঞ্চলেই ঘটে। তাদের অনেক সৈন্য এখানে নিহত হয় এবং ডুবে যায়, বাকিরা নদী পার হতে সক্ষম হয়। যুদ্ধের শেষে শাহের সেনাবাহিনী 15 থেকে 30,000 সৈন্য হারায়, যেখানে খালিদের হতাহতের সংখ্যা ছিল কয়েকশো মাত্র। ব্যাটেল অফ দ্য রিভারে জয়লাভের পরও নানা কারণেই খালিদ মধ্য ইরাকে প্রবেশ করেন না। প্রথমত, এই অঞ্চলে একটি নতুন প্রশাসন তৈরি করে কর আদায় শুরু করার প্রয়োজন ছিল।
দ্বিতীয়ত, সাসানীয় সাম্রাজ্যে প্রবেশ করলে তার সরবরাহ লাইন অতিরিক্ত প্রসারিত হয়ে পড়ত এবং সেই অঞ্চলে কোনো আরব ট্রাইবের উপস্থিতিও ছিল না। তার উপর খালিদ মরুভূমিতেই যুদ্ধ করতে পছন্দ করতেন, যা তাকে প্রয়োজন মোতাবেক তার প্রতিপক্ষের বিরুদ্ধে নানা কৌশল প্রয়োগে সাহায্য করত। নতুন এই প্রদেশে একটি নতুন কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়, যার ফলে বাসিন্দারা জিজিয়া কর দিতে শুরু করেন। একই সাথে স্থানীয় উপজাতিদের মধ্য থেকে স্কাউটদের পশ্চিম এবং উত্তরে সাসানীয়দের কাছাকাছি পাঠানো হয় উক্ত অঞ্চলগুলোতে তাদের আরও সেনাবাহিনী আছে কিনা তা অনুসন্ধান করার জন্য। যেহেতু সেই সময়ের সেরা সড়ক এবং ডাক ব্যবস্থা ছিল পারস্যের, তাই শাহ কিছুদিন পরেই আরেকটি পরাজয়ের কথা জানতে পারেন এবং খালিদ যখন প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই ইয়াজদেগার্ড সাম্রাজ্যের উত্তর এবং পূর্ব অংশের সৈন্যদের রাজধানী তেসিফনের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। খালিদের নিয়ন্ত্রিত অঞ্চলে সরাসরি আক্রমণ করা কঠিন ছিল, কারণ আরবরা তখন গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো নিয়ন্ত্রণ করছিল। তাই যখন আন্দার জাঘারের নেতৃত্বে প্রথম সেনাবাহিনীটি পৌঁছায়, তখন উবালা এবং আল হিরার মধ্যবর্তী সড়কের প্রথম কৌশলগত লক্ষ্যবস্তু ওয়ালাজা শহরের দিকে তাদের পাঠানো হয়। ধারণা করা হয় যে আরবরা এই দিকে আক্রমণ করবে, তাই কারিঞ্জের অধীনে থাকা বাহিনীর অবশিষ্টাংশ আন্দার জাঘরের বাহিনীতে যোগ দেয়, যার ফলে তার সৈন্য সংখ্যা 25 থেকে 30 হাজারে পৌঁছায়। মে মাসের কোনো এক সময়ে এই সেনাবাহিনী ওয়ালাজার বাইরে অবস্থান নেয়। দ্বিতীয় সেনাবাহিনীটির নেতৃত্বে ছিলেন সাসানিদদের একজন শীর্ষ কমান্ডার বাহমান। এই সেনাবাহিনীর কাজ ছিল আন্দার জাগরের সেনাবাহিনীকে মুসলিমদের সেনাবাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত অ্যাডভান্টেজ প্রদান করা, যদি মুসলিমরা সত্যি সত্যি আলহিরাতে যাওয়ার সিদ্ধান্ত নিত। 20,000-এর এই বাহিনীটি উবালা এবং ওয়ালাজার মাঝামাঝি ইউফ্রেটিস নদীর ধারে অবস্থান নেয়। এদিকে খালিদের স্কাউটরা স্থানীয় উপজাতিদের মধ্য থেকে হওয়ায় নির্দ্বিধায় তথ্য সংগ্রহ করে ফেলে, ফলে শত্রুর প্রতিটি পদক্ষেপ সম্পর্কে তিনি ছিলেন অবগত। তিনি বুঝতে পারেন যে তার ছোট্ট বাহিনী নিয়েই তাকে শত্রু বাহিনীর অন্তত একটিকে পরাজিত করতেই হবে, অন্যটির সাহায্য আসার আগেই। তাই তিনি উবালার চারপাশে ছোট্ট একটা গ্যারিসন রেখে পশ্চিম দিকে অগ্রসর হন, বাহমানের অজান্তেই আন্দার জাগরকে পরাজিত করার আশায়। পথিমধ্যে খালিদ আরব উপজাতিদের সাহায্যে তার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করেন। তারা এখন খালিদের বাহিনীতে যোগ দিতে আরও বেশি আগ্রহী ছিল, কেননা তার দ্বারা আরোপিত কর পূর্বে আরোপিত করের চেয়ে কম ছিল এবং এর ফলে খালিদের সৈন্য সংখ্যা প্রায় 15 থেকে 20,000-এ পৌঁছায়। লক্ষ্য ছিল বাহমানের বাহিনী আসার আগেই আন্দার জাগরকে পরাজিত করা, যদিও বাহমানের সেনাবাহিনী আরবদের গতিবিধি লক্ষ্য করে ফেলে। তারা অনেক ধীর ছিল বিধায় খালিদ বাহমানের অনেক আগেই মে মাসের দ্বিতীয়ার্ধে আন্দর জাগরের বাহিনীর কাছে পৌঁছাতে সক্ষম হন।